হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা শোনা যায় এবার? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। সবাই কতজন এসছো তোমরা? স্যার, পার্টিসিপেন্টস এখন 90। 90। আচ্ছা, এটা আমরা একটু দেখি তো ডিসকাস করে গত ক্লাসেরটা। একজন বলো তো দেখি, সেলস হোয়াট ইজ পজিটিভ সিলেকশন, একজন বলো। Sir, when double positive T cell binds strongly with MHC molecule, then those who bind strongly, they survive. This is called positive selection. Good. Those do not bind strongly or do not bind at all, So they are they killed. undergo apoptosis. Apoptosis. Good. What is negative selection? So negative selection is when double positive T cells bind strongly with self-antigen and recognize them as foreign, then they are killed. That is called negative selection. Self-antigen এর সাথে They bind are করে killed. ওটাকে জি স্যার ফরেন হিসেবে রেকগনাইজ করবে। Good. আরেকজন বলো, আরেকজন ছেলে বলো তো দেখি, ম্যাচুরেশন অফ টি সেল অ্যাজ এ হোল। আছে কেউ? অথবা মেয়ে কেউ বলো, আরেকজন। স্যার হ্যাঁ, ম্যাচুরেশন অফ টি সেল ম্যাচুরেশন অফ টি সেলের ক্ষেত্রে আগে হচ্ছে টি স্টেম সেলটা হচ্ছে থাইমাসের কর্টেক্সে আসবে, তখন সেটা প্রথমে ডাবল নেগেটিভ থাকবে, বাট যখন এটা কর্টেক্স থেকে মেডুলার দিকে প্রোগ্রেস করতে থাকবে একটা টাইমে সেটা হচ্ছে ডাবল পজিটিভ হবে। এবং তারপরে ওই যে ওই ডাবল পজিটিভ টি সেলটা যখন হচ্ছে মানে স্ট্রংলি বাইন্ড করবে এমএসসি মলিকুলের সাথে, তখন সেটা পজিটিভ সিলেকশন হবে। আর যখন সেটা উইকলি বাইন্ড করবে বা বাইন্ড করতে পারবে না, তখন সেটা নেগেটিভ সিলেকশন হবে এবং মানে নেগেটিভ মানে অ্যাপোপ্টোসিস হচ্ছে মারা যাবে। আর যখন এই যে ডাবল পজিটিভ টি সেলটা যখন হচ্ছে সেলফ এন্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করে, তখন হচ্ছে সেটা হচ্ছে কিল্ড হয়ে যায়, ডিলেটেড হয়ে যায়, যেটা আমরা বলতেছি নেগেটিভ সিলেকশন আর অ্যাপোপ্টোসিস হয়ে মারা যাবে। আর যেটার সাথে হচ্ছে উইকলি বাইন্ড করবে আর বাইন্ড করবে না, সেটা মানে সেলফ এন্টিজেনের সাথে ওটাকে পয়েন্ট হিসেবে রিকগনাইজ করবে না, ওটা সার্ভাইভ করবে। এবং এই যে মেকানিজমটা এখানে হচ্ছে সেটাকে আমরা বলছি থাইমিক এডুকেশন। গুড। আচ্ছা, আর বলো যে তারপরে। আর যে ডাবল পজিটিভ টি সেলটা যে আলটিমেটলি যে এমএসসি এর সাথে বাইন্ড করে, এখন 1 না 2, যদি 1 এর সাথে বাইন্ড করে তাহলে সেটা হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল হিসেবে কনভার্ট হবে, মানে ডিফারেন্সিয়েটেড হবে। আর যদি এমএসসি 2 এর সাথে বাইন্ড করে তাহলে হচ্ছে হেল্পার টি সেল হিসেবে ইয়ে হবে, ম্যাচিউর হবে, ভেরি ডিফারেন্সিয়েটেড হবে। গুড। তো তোমরা বুঝেছো না? ভেরি গুড। বুঝা গেছে তো না? জি স্যার। সবাই বুঝেছে কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আজকে হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, সংক্ষেপে বলে এপিসি। Actually, many cells can present antigen, but professional antigen presenting cells are 3. When we ask you about antigen presenting cells, you have to mention 3 names. You have to mention 3 cells. These are professional antigen presenting cells: macrophage, dendritic cell, and B lymphocyte. Well, what are the professional antigen presenting cells? Macrophage, dendritic cell, and B lymphocyte. অথবা what are the antigen presenting cells? যদি কেউ প্রশ্ন করে এই তিনটাই বলতে হবে। ভার্চুয়ালি অল সেলস ক্যান প্রেজেন্ট অ্যান্টিজেন, কিন্তু ওইটা এখানে বলার দরকার নাই, আমরা আন্ডারগ্রেডে এটুকু শুনতে চাই। যেমন ভাইরাস ইনফেক্টেড সেল দে ক্যান প্রেজেন্ট অ্যান্টিজেন, টিউমার সেল দে ক্যান অলসো প্রেজেন্ট অ্যান্টিজেন। So we cannot say those are professional antigen presenting cells. They can present antigen, but they are not professional antigen presenting cells. Well, what are the professional antigen presenting cells? Macrophage, dendritic cell, and B lymphocyte.
Now we can classify antigen in two types. Types of antigen, এটা কি বলা হয়েছে? হ্যাঁ, টাইপস অফ অ্যান্টিজেন একজন বলো, শোনা যায়? শোনা যায় কিনা? টাইপটা বলা হয় নাই স্যার। বলা হয় না, আচ্ছা ঠিক আছে। টাইপস অফ অ্যান্টিজেন, এটা হলো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এবং টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন and T independent antigen. T dependent antigens are protein antigens. ওটা থেকে ওটা অন্য ফাইলে আছে স্যার, ওইটাই শো করছে এখন। তাই? জি স্যার। হ্যাঁ, এটা দেখো তো, এটা এবার স্যার এখনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, দিয়ে আবার এইবার দেখো তো, এবার জি স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে এতক্ষণ কিছুই দেখো নাই না? না না স্যার। না স্যার। অন্ধ মানুষও দেখতে পায় কিন্তু, জানো তো, যাদের চোখ নাই তারাও কিন্তু দেখে। শুনে শুনে মনের মধ্যে একটা স্কেচ করে নেয়। আচ্ছা, যা হোক, তো টাইপস অফ অ্যান্টিজেন, এটা হলো টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। এটা দেখা যায়? এটা আসছে তো না? জি স্যার, দেখা যায়। জি স্যার আচ্ছা, এসছে। টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন হলো প্রোটিন অ্যান্টিজেন এবং পলিপেপটাইড অ্যান্টিজেন। টি ডিপেন্ডেন্ট মিন্স need help of helper T cell. ঠিক আছে? Antigen presenting cells process these proteins and polypeptide antigens to T lymphocyte. আমরা একটু পরে বলবো। আমরা 2 ক্লাস আগে বলেছিলাম T lymphocytes produce some antigen cytokines, interleukins, which acts on B and T lymphocyte to proliferate and etc. etc. তাহলে T dependent antigen means protein and polypeptide. These are T dependent antigen. Why they are called T dependent? Because to present this antigen and to develop immune response, helper from the T lymphocyte is necessary. That is why these antigens are called T dependent antigen, protein and polypeptide. আরেকটা আছে T independent antigen. T এর কোন ধার ধারায়, তোমরা মিউট করে দাও, কেউ একজন আনমিউট আছো, এটা মিউট করে দাও, শব্দ হচ্ছে। যারা মিউট করে রাখবে, আনমিউট করো, সবাই আনমিউট করো। টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, আরো আছে লিপিড অ্যান্টিজেন, আমরা কার্বোহাইড্রেটটাই জানি। টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন হলো কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের এগেনস্টে যখন ইমিউন রেসপন্স হয় তখন কিন্তু টি সেলের কোনো প্রয়োজন হয় না। এই জন্য বলা হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, মানে টি সেলের ধার ধারে না। ঠিক আছে? তাহলে টাইপস অফ অ্যান্টিজেন, এটা একটা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন যেমন প্রোটিন, পলিপেপটাইড এগুলা, আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কার্বোহাইড্রেট। কেন বলা হচ্ছে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন? বিকজ দে নিড হেল্প ফ্রম দি হেল্পার টি লিম্ফোসাইট to produce antibody. Why carbohydrate is called T independent antigen? Because to produce antibody against carbohydrate antigen,
help from the T lymphocyte is not needed. বুঝা গেছে? এই জন্য T independent. আমরা এখন একটু ডিটেইলসে গেলেই বুঝতে পারবো আর একটু। আচ্ছা, তার আগে আমরা একটু আগে বলেছিলাম যে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এন্ড লিম্ফোসাইট। Why they are called professional? কারণ আরো অনেক সেলই আসলে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে। যেমন বলা হয় যে endothelial cells, they can also present antigen. Virus infected cell, they can also present antigen. Tumor cell can also present antigen. Virus infected cell যে অ্যান্টিজেন প্রেজেন্ট করে ওটা কোন এমএসসি দ্বারা করে? MSc class স্যার 1 MSc 1, যার ফলে রিকগনাইজ কে করে? CD8 positive T helper cell. সাইটোটক্সিক টি সেল। গুড, এগুলো আলাপ হয়ে গেছে কিন্তু আগে, তাই না? আচ্ছা, এই যে এই সেলটা আমি বলেছিলাম, ছবিটা খুব একটা পরিষ্কার না, কিন্তু এটা আমি একটা ক্লাসে আমি বলেছিলাম যে এই ছবিটা বারবার লাগবে আমাদের। এটা হলো প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল কিভাবে অ্যান্টিজেন প্রেজেন্ট করে তার একটা এক্সাম্পল। এবং ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল প্রোটিন অ্যান্টিজেন কিভাবে প্রেজেন্ট করে, এটাই হলো এটা। আমি বলেছিলাম যে অনেকবার এই ছবিটা দেখাবো। এই যে ডেনড্রাইটিক সেল, মানে এটা একটা ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। It has processed an antigen and presented an antigen with class 2 MHC molecule. দেখা যায় নাকি এটা? জি Class স্যার। 2 জি স্যার। কাকে করে? হেল্পার টি সেল, CD4 পজিটিভ। 8 কিন্তু কাটা আছে এখানে, হ্যাঁ, CD4 টি সেল কে হেল্পার টি সেল। এটা হলো ফার্স্ট ইন্টারঅ্যাকশন হলো। CD4 হেল্পার টি সেল কি দ্বারা রিকগনাইজ করে অ্যান্টিজেনটা? with the help of T cell receptor, TCR. When processed antigen, that is protein antigen, is presented by antigen presenting cell along with class 2 MHC molecule, that processed antigen by T cell receptor. আমরা আগে কিন্তু বলেছি এগুলো। সেকেন্ড স্টেপটা কি কে বলতে পারবে? তারপরে স্টেপটা CD4 interaction. MSc2 molecule CD4 and MHC2 molecule interaction. এটা আলাপ হয়েছে একদিন। তাহলে সেকেন্ড স্টেপ হলো ইন্টারঅ্যাকশন অফ CD4 molecule and MHC2 molecule occur to stabilize this reaction. তারপরে কি হয়? First co-stimulation. Interleukin 1 is released from the antigen presenting cell. And axon helper T cell. Interleukin 1 is released from the antigen presenting cell which acts on helper T cell. এটা হলো ফার্স্ট co-stimulation. ফাইনালি কি হয়? B7 molecule expression হবে। Good. B7 molecule is expressed on antigen presenting cell. B7 molecule is an expressible molecule. Normally it is not expressed. When all other interactions are completed, then B7 molecules are expressed on antigen presenting cell which interacts with CD28 molecule on helper B cell, helper T cell. তাহলে CD4 and B7 molecule interaction এর ফলে কি ঘটনাটা ঘটে? Activation of the T cell occurs. তাহলে first step of activation of T cell means কি? বলেছি কিন্তু আগের ক্লাসে। তাহলে interleukin 2 is produced. মানে interleukin 2 এর যে এখানে মেসেঞ্জার আরএনএ আছে ওগুলো তখন ডিকোড করে interleukin 2 প্রোডাকশন শুরু করবে। interleukin 2 প্রোডাকশন হওয়ার পর interleukin 2 এর কি কাজ? একটা হলো আমরা বলেছিলাম যে অটোক্রাইন, প্যারাক্রাইন ইফেক্ট। অটোক্রাইন ইফেক্ট কি করে? on the same helper T cell it produces Interleukin 2 receptor To produce more interleukin 2. more and more interleukin 2 produce. More and more interleukin 2 and more Interleukin 2 receptor. 2 receptor also. This is receptor. আর interleukin 2 এর আর কি কাজ? হেল্পার টি সেল Proliferate করে।
proliferate এই Proliferate. হেল্পার টি সেলকে proliferate করবে of T cell. proliferate করে এটা একটা গ্রুপ করবে হলো ইফেক্টর হেল্পার টি Memory. সেল আর একটা মেমোরি হেল্পার টি সেল, memory helper T cell. তাই তো? জি স্যার। আবার ইন্টারলিউকিন 2 গিয়ে সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করবে, নেইভ সাইটোটক্সিক টি সেল, এবং এটা প্রলিফারেট করবে, একটা গ্রুপ হবে ইফেক্টর Effector সাইটোটক্সিক টি সেল আর একটা হবে মেমোরি সাইটোটক্সিক। cytotoxic. আচ্ছা, আর কি হবে? ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 10 এগুলো তৈরি হবে। 6 ইন্টারলিউকিন 4, 5 এগুলো গিয়ে কি করবে? বি সেলকে স্টিমুলেট করবে, তাই না? বি সেলকে স্টিমুলেট করে Plasma. একটা গ্রুপ হবে Plasma প্লাজমা cell আর সেল memory হয়ে cell. ইমিউনোগ্লোবুলিন মেমোরি সেল হবে। ঠিক আছে, গুড। প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় এটা কোন অ্যান্টিবডি? আর তারপরে এগুলা ক্লাস সুইচ হয়ে ইমিউনোগ্লোবিন জি, ডি, ই এগুলা তৈরি হবে, তাই না? জি স্যার। Yes, আচ্ছা, sir. তাহলে এই হলো এটা প্রোটিন অ্যান্টিজেনের, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের কিভাবে অ্যান্টিবডি তৈরি হয়, এটা কিন্তু এই মেকানিজম। তাহলে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের এটা হেল্পার টি সেলের হেল্প লাগে। এই ইন্টারলিউকিন 4, 5 যদি না থাকে তাহলে বি সেল অ্যাক্টিভেটেডও হবে না, প্লাজমা সেলও হবে না, ইমিউনোগ্লোবুলিনও তৈরি হবে না। ঠিক আছে? আবার ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 6 এগুলো যদি না থাকে শুধু আইজিএম হবে, আইজিজি, আইজিই, আইজিডি এগুলো হবে না, আইজিএ এগুলো হবে, শুধু আইজিএম তৈরি হবে। এটা হলো যেটা টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তাহলে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের আমরা বললাম এটা, তাই না? এইটা আমরা বলেছিলাম টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। গত ক্লাসে এখানে একটু ভুল লেখা ছিল, এটা আজকে কারেকশন করে নিবা। সেটা হলো অ্যাক্টিভেশন অফ বি সেল টু কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। বি সেলের সারফেস ইমিউনোগ্লোবুলিন আছে, তাই না? কোন ইমিউনোগ্লোবুলিন এটা বি সেলের সারফেসে থাকে? IgM. आईजीएम অথবা আইজিডি। IgM बड़ी है। Monovalent এটা IgM. বললে হবে না, এটা বললে হবে না। ঢাকা মেডিকেল কলেজে এটা বললে হবে না। मोनोवैलेंट IgM। Monovalent IgM. মনোভ্যালেন্ট আইজিএম এটা থাকবে। এই যে এটা অ্যান্টিজেনটা এর সাথে বাইন্ড করেছে, করার ফলে বি সেলটা অ্যাক্টিভেটেড হয়েছে। এটা শর্ট আর কি, আরো ঘটনা ঘটে। এই বি সেলটা প্লাজমা সেল হয়ে গেল। প্লাজমা সেল শুধু আইজিএম তৈরি করবে। এখানে কিন্তু কোনো টি সেলের ইন্টারাকশন, এটা কিন্তু জাস্ট ডায়াগ্রামেটিক, হ্যাঁ, জাস্ট কনসেপচুয়াল, আরো ঘটনা ঘটে। তাহলে when antigen binds on the monovalent IgM receptor present on B cell, that B cell is stimulated and activated and transformed into plasma cell, and this plasma cell produces only immunoglobulin M. আমি আগেই বলেছি কিন্তু only immunoglobulin M, কারণটা কি? ইমিউনোগ্লোবুলিন জি, ডি এগুলো ক্লাস সুইচের জন্য সাইটোকাইন লাগে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এগুলো লাগে। ঠিক আছে? তো ওগুলো আসে কোথা থেকে? অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল থেকে। যেহেতু হেল্পার টি সেল এখানে কোনো পার্টিসিপেটই করছে না, here there is no participation of helper T cell, so no question of in presence of interleukin 4, interleukin 6, interleukin 10. That is why class switching does not occur. ঠিক আছে? এই যে আমরা পরের কথা এটা বলেছি। তাহলে T dependent antigen produces all types of antibodies. At first IgM, immunoglobulin M, then IgG, IgA, IgE, IgD by class switching. এটা দেখা যায়? जी सर देखा যাচ্ছে। তাহলে T dependent antigen-এ সব ধরনের ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে, IgM, IgG, IgA, IgE, IgD, কিন্তু প্রথমে তৈরি হবে IgM। তারপরে by the influence of some interleukins produced by activated helper T cell, class switching occurs. Then
IgG, IgA, Ig, IgD are produced. But in case of T-independent antigen, it only produces IgM antibodies because for a last line, interleukin-4 and other cytokines, interleukin-6, interleukin-10 are needed to class switch from IgM to other types of antibodies. তাহলে পরীক্ষায় আমরা কোশ্চেন করব কিন্তু হ্যাঁ যে what are the differences between T-independent and T-dependent antigen? Give examples of T-independent and T-dependent antigen. Mention the types of antibodies produced by T-dependent antigen. And mention the type of antibody produced by T-independent antigen. Why T-independent antigen cannot produce IgG, IgA, Ig, IgD. Why only IgM is produced by T-independent antigen? এবার একজন বলো যে why T-independent antigen cannot produce immunoglobulin G? বলো। স্যার ইন্টারলিউকিন 4 না থাকবে না, যে কারণে ক্লাস সুইচিং হবে না। Class. Interleukin 4, interleukin 6, interleukin 10, they participate in class switching from immunoglobulin M to immunoglobulin GAED. ঠিক আছে? So ওটা কোত্থেকে আসে? Interleukin 4, this interleukin 4, 6. Activated helper T. তাহলে এখানে তো কোনো হেল্পার টি সেল পার্টিসিপেটই করছে না, তাই না? এই জন্য ইন্টারলিউকিন সাইটোকাইন আসছে না, এই জন্য ক্লাস সুইচ হচ্ছে না। এগুলা কিন্তু পরীক্ষায় একদম পেইড কোশ্চেন, ঠিক আছে? তাহলে কোশ্চেন হলো what are the differences between T-independent antigen and T-dependent antigen? একজন বলো সুন্দর করে। Sir, T-independent antigens, they do not need the help of helper T lymphocyte, but T-dependent antigens, they need the help of helper T lymphocyte. T-independent and জি স্যার, T-independent antigen-এর এক্সাম্পল যেমন আমরা বলতে পারি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, আর T-dependent antigen হতে পারে প্রোটিন অথবা পলিপেপটাইড অ্যান্টিজেন। আর T-independent antigen, as it does not need the help of T lymphocyte, অর্থাৎ এখানে T lymphocyte পার্টিসিপেট করে না, এই জন্য এখানে শুধুমাত্র IgM অ্যান্টিবডি প্রডিউস হয় এবং এখানে ইন্টারলিউকিন 4 এবং অন্যান্য সাইটোকাইন থাকে না বলে ক্লাস সুইচিং হয়ে IgG বা IgA, Ig, IgD অন্যান্য অ্যান্টিবডিজ গুলো প্রডিউস হতে পারে না। আর T-ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, যেহেতু এখানে হেল্পার T লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হয়, তাই অ্যাট ফার্স্ট ইমিউনোগ্লোবুলিন M প্রডিউস হয় এবং এর পরবর্তীতে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এদের হেল্পে ক্লাস সুইচিং এর মাধ্যমে IgG, IgA, IgE, IgD সবগুলো অ্যান্টিবডি প্রডিউস হতে পারে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমরা তো খুব ভালো বুঝতে পারছো, মাশাআল্লাহ। আচ্ছা, কিন্তু আর তো কেউ কথা বলে না। স্যার ক্লাস সুইচিং এর ব্যাপারটা আরেকবার বুঝালে ভালোই তো। ক্লাস সুইচিং এর ব্যাপারটা সেটা হলো যে কোনো যখন প্রথম অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, যে আমরা এটাতে যাই, অ্যান্টিবডি যখন তৈরি হয় এটা হলো যদি প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্ট করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, হেল্পার টি সেল ওটাকে রিকগনাইজ করে অ্যাক্টিভেটেড হলো, তাই না? অ্যাক্টিভেটেড হওয়ার পরে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এগুলো প্রডিউস হলো। হওয়ার ফলে এগুলা তখন বি সেলকে প্রলিফারেট করে প্লাজমা সেল করে, কিছু মেমোরি সেল করে, মেমোরি বি সেল। এই প্লাজমা সেল যে প্রথমে অ্যান্টিবডি তৈরি হয় এটা হলো ইমিউনোগ্লোবুলিন এম। তারপরে এই প্লাজমা সেলের উপর কাজ করে হলো ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এরকম। এগুলো কাজ করার পরে তখন ক্লাস সুইচ করে এই IgM থেকে তখন IgG, IgA, ED এগুলো তৈরি করে। তাহলে এটাই বলে ক্লাস সুইচ। প্রথমে ইমিউনোগ্লোবুলিন M ইজ প্রডিউসড, প্রথমেই কিন্তু ইমিউনোগ্লোবুলিন G হয় না, তারপরে ক্লাস সুইচ করে
তারপরে ইমিউনোগ্লোবুলিন অন্য ইমিউনোগ্লোবুলিন গুলো তৈরি হবে। এই ক্লাস সুইচে পার্টিসিপেট করে মানে ইনফ্লুয়েন্স লাগে কার কার, ইন্টারলিউকিন 4, 6, 10 এগুলা, ঠিক আছে। তো এগুলো আসে হলো অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল থেকে। যদি টি সেল অ্যাক্টিভেট না হয় অথবা পার্টিসিপেটই না করে, তাহলে এগুলো সাইটোকাইনও তৈরি হবে না। সাইটোকাইন তৈরি যদি না হয়, তাহলে ক্লাস সুইচ হবে না, শুধু আইজিএম হয়ে বসে থাকবে। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ। যেমন বি সেল থেকে যখন বি সেলে যখন অ্যাক্টিভেটেড হয়, আমরা একটা ডায়াগ্রামেটিক, যেটা বি সেলে এখানে কিন্তু কোনো ওরকম প্রেজেন্টেশন নাই, তাই না? অ্যান্টিজেন গুলা কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ডিরেক্টলি বাইন্ড করে বি সেলকে স্টিমুলেট করে প্লাজমা সেল হয়। যেহেতু এই প্লাজমা সেল যে অ্যান্টিবডি তৈরি করবে, যেটা ইমিউনোগ্লোবুলিন এম, এখানে কিন্তু আইজিজি আইজিডি এগুলো হবে না। কারণটা কি? কারণ টি সেল তো নাই। টি সেল না পার্টিসিপেট না করার জন্য ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10 এগুলো তো আসতে পারছে না। আর টি সেলই নাই, কোথেকে আসবে? এই জন্য আইজিএম হয়ে বসে থাকে। কিন্তু বি সেল এটা হলো কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের ক্ষেত্রে। বি সেল প্রোটিন অ্যান্টিজেনও প্রেজেন্ট করতে পারে। যখন প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্ট করবে, তখন কিন্তু এই যে এইরকম সবই হবে। তাহলে বি সেল ক্যান প্রেজেন্ট বোথ প্রোটিন অ্যান্টিজেন অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের ক্ষেত্রে ওই মেকানিজমটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো যে বি সেল যেমন ম্যাক্রোফেজের ওখানে গেলে ম্যাক্রোফেজ এনগাল্প করে ফেলে, হ্যাঁ, অপসোনাইজেশন হয়ে এনগাল্প করে ফেলে। কিন্তু বি সেলের সাথে এনগাল্প করতে গেলে ওটা লাগে না। এই সারফেস ইমিউনোগ্লোবুলিন আছে এম, ওটার সাথে বাইন্ড করে এটা ইন্টারনালাইজেশন হয়ে যায়, তারপরে সে প্রসেস করে প্রেজেন্ট করে, তারপরে ঘটনা সব একই, এটার মতোই। এই যে ডেনড্রাইটিক সেলের কথা আছে, বি সেল একই করবে যদি প্রোটিন অ্যান্টিজেন হয়। কিন্তু যদি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন হয়, তখন বি সেল শুধু এটা ইন্টারনালাইজ করে বি সেল, ওই বি সেলটাই প্লাজমা সেল হয়ে যাবে। তাহলে বুঝা স্যার গেছে এখানে কথাটা? মেমোরি সেল হবে না স্যার? না, এখানে কোনো মেমোরি সেল হতে গেলেও তোমার ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ওই যে আগে যেটা বললাম, এই যে এখানে এই যে দেখো, মেমোরি সেল হতে গেলে কি কি লাগে? ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5 এর, এগুলো ছাড়া মেমোরি সেল হবে না। এখানে বি সেল প্রলিফারেশন হয়ে একটা গ্রুপ হলো প্লাজমা সেল আর একটা মেমোরি বি সেল। এটা কার ইনফ্লুয়েন্সে হলো? ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, জি স্যার। ঠিক আছে। তাহলে ওখানে তো ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5 নাই, কাজে মেমোরি সেল হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই তোমার যাদের স্প্লিনেক্টমি করা থাকে, তাদের 6 মাস পর পর বা 1 বছর পর পর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এগেইনস্টে ভ্যাকসিন নিতে হয়। না হলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইনফেকশন হয়, সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইনফেকশন হয়ে মারা যায়। কারণটা হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে একটা ক্যাপসুলেটেড অর্গানিজম, এবং ক্যাপসুল ইজ কম্পোজড অফ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু আইজিএম শর্ট লিভড, মেমোরি সেল থাকে না, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই যে স্প্লিনেক্টোমাইজড পেশেন্টরা সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, যেগুলো ক্যাপসুলেটেড অর্গানিজম, এগুলো দ্বারা মারা যায়, ইনফেকশন হলে মারা যায়। কারণ হলো ওদের এগেইনস্টে কোনো মেমোরি থাকে না। আর অন্য মানুষদের, তাদের কিন্তু মেমোরি থাকে, মেমোরি তৈরি হয়, ওদের তৈরি হতে পারে না কোনো, কারণ ওদের নাই, মানে কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের এগেইনস্টে কোনো মেমোরি হয় না। বুঝা গেছে? একটা কোশ্চেন তোমাদের জন্য না, যে why splenectomized patients usually died from infection by Streptococcus pneumoniae। একটা হলো পোস্ট গ্রাজুয়েটদের কোশ্চেন, আর তোমরাও তো জেনে গেলা, তাই না? বুঝা গেছে? কারণ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে ক্যাপসুল ইজ কম্পোজড অফ কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। এই কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, ওই যে একটু আগেই বললাম, অনলি ইমিউনোগ্লোবুলিন এম, তাই না? ইমিউনোগ্লোবুলিন জিও হয় না,
মেমোরি সেলও হয় না, কারণ হেল্পার টি সেল এখানে পার্টিসিপেট করে না কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের। ওটা হলো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। বুঝা গেছে? স্যার এখানে যদি কনজুগেটেড ভ্যাকসিন দেওয়া হয় মানে প্রোটিন যদি হ্যাঁ, গুড গুড। এই যে এই জন্য এই প্রবলেমটা ওভারকাম করার জন্যই কিন্তু ওর সাথে একটা প্রোটিন যোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন টিটেনাস টক্সয়েড, পার্টুসিস টক্সয়েড, এই টক্সয়েডটা যোগ করে দেওয়া হয়েছে, দেওয়ার ফলে ওটা হলো প্রোটিন। এখন কিন্তু দুটাই হয়, প্রোটিনের এগেনস্টও অ্যান্টিবডি তৈরি হয়, ক্লাস সুইচিংও হয়, মেমোরি সেলও হয়, হ্যাঁ, আবার কার্বোহাইড্রেটের এগেনস্টও অ্যান্টিবডি তৈরি হয়। বুঝা গেছে? স্যার আরেকবার একটু বললে স্যার ভালো হতো স্যার। আচ্ছা, তাহলে আমরা টি ইন্ডিপেন্ডেন্ট আর ডি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আলাপ করছিলাম, তাই না? টি ইন্ডিপেন্ডেন্টের এক্সাম্পল হলো কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। জি স্যার। এখন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির যে ক্যাপসুলটা, ওটা কিন্তু কার্বোহাইড্রেট। সব ক্যাপসুল কিন্তু কার্বোহাইড্রেট। একটা এক্সেপশন আছে, কে বলতে পারবে? স্যার ব্যাসিলাস এন্থ্রাসিস। গুড। ওটা কি দ্বারা তৈরি? পলিডিগ্লুটামেট। গ্লুটামিক অ্যাসিড। এটা পলিপেপটাইড প্রোটিন, ঠিক আছে? ওটা শুধু প্রোটিন, বাদ বাকি সব কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ক্যাপসুলটা হলো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের এগেনস্টে আমরা একটু আগেই দেখলাম যে শুধু এটা হলো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, এর এগেনস্টে সরাসরি বি সেল অ্যাক্টিভেটেড হয়, হয়ে শুধু ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়, কোনো মেমোরি সেল তৈরি হয় না, ক্লাস সুইচ হয়ে ইমিউনোগ্লোবুলিন জি বা অন্য অ্যান্টিবডি তৈরি হয় না। আমরা একটু আগেই জানলাম টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, তাই না? এখন করা হচ্ছে কি, ওর সাথে একটা প্রোটিন যোগ করে দেওয়া হয়েছে, কনজুগেটেড ভ্যাকসিন, কনজুগেট ভ্যাকসিন যেটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কার্বোহাইড্রেটের সাথে টিটেনাস টক্সয়েড প্রোটিন, ওটা কনজুগেট করে মানে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কি, যার ফলে এখন সবই হয়, এটা প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, কার্বোহাইড্রেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এখানে ক্লাস সুইচ হয়, হয়ে প্রথমে আইজিএম হয়, তাহলে আইজিজিও হয়, তারপরে তোমার মেমোরি সেলও হয়। হ্যাঁ, কারণ হলো প্রোটিন অ্যান্টিজেন, একটি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টিটেনাস টক্সয়েডটা যোগ করে দেওয়া হয়েছে। তাই দুটাই এখন কিন্তু এটার এগেনস্টে সব হচ্ছে, সব ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তারপরে মেমোরি সেলও হচ্ছে। এই জন্যই আগে কিন্তু 90 দশকের আগে, ইভেন 90 দশকের প্রথম দিকেও, 90 দশক পর্যন্ত আসলে এটা ছিল কার্বোহাইড্রেট ভ্যাকসিন। এই যে ইয়েটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা, এটা হলো কার্বোহাইড্রেট। তারপরে কিন্তু এটা কনজুগেট ভ্যাকসিন চলে আসছে। তো তখন সমস্যা ছিল ওই যে অন্য 6 মাসের বেশি থাকতো না, এটা শুধু আইজিএম তৈরি হতো, মেমোরি সেল হতো না, ইমিউনোগ্লোবুলিন জি হতো না। এখন কনজুগেট ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারণ এটা সব তৈরি হয়, এটা যেহেতু প্রোটিন একটা ট্যাগ করে দেওয়া হয়েছে। বুঝা গেছে এবার? জি স্যার। জি স্যার। তাহলে এইবারে তাহলে একটা কোশ্চেন তাহলে পরীক্ষায় থাকবে যে what are the disadvantages of carbohydrate antigen or vaccine using carbohydrate antigen, how it can be overcome? What are the disadvantages of using vaccine comprising carbohydrate antigen, how it can be overcome? বলো তো দেখি একজন। Disadvantage of vaccine comprising of carbohydrate antigen, how it can be overcome? Sir, as we know, carbohydrate antigens are T cell independent antigens. So they do not produce, they only produce IgM antibody, as there is no activation of T lymphocytes, so other antibodies are not produced by class switching. So the major disadvantage is the vaccine cannot give prolonged protection, because IgM antibody is very short-lived and there is no production of memory T cell. To overcome this disadvantage, we can use conjugate vaccine, such as pneumococcal conjugate vaccine. We can use another antigen, protein or polypeptide antigen, with this carbohydrate antigen to produce sustained immunity. Good, very good. স্যার একটা প্রশ্ন। বলো স্যার, প্রশ্নটা হচ্ছে একটু আগে স্যার বললেন না যে স্প্লেনেক্টোমাইজড পেশেন্টের ক্ষেত্রে
এই যে টি সেল ইন্ডিপেন্ডেন্ট মানে ওই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ায় ওই পেশেন্টরা যে মারা যায়, তো এখানে স্প্লেনেক্টমির মানে রোলটা কি? স্প্লিনেক্টমি কেন, তাই না? জি স্যার। স্প্লিন ইজ এখানে, আচ্ছা এটা কোশ্চেনটা মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। স্প্লিন কিন্তু ইজ রিচ ইন কি বলবো ম্যাক্রোফেজ, ঠিক আছে? আচ্ছা এই কোশ্চেনটা আমার মনে হয় পরে বলি, কারণ হলো এটা একটু জটিল, একটু ঝামেলা আছে। একটা রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এগুলো রিমুভ করে। হ্যাঁ, এইটা এটা এখন না, এটা পরের দিকে, এগুলো এখন বলতে গেলে গোলাই যাবে, ঠিক জি আছে? স্যার, সমস্যা নেই। ঠিক আছে, শুধু জেনে রাখো যে স্প্লিনেক্টোমাইজড পেশেন্টস দে ইউজুয়ালি ডাই ফ্রম ইনফেকশন বাই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মানে ক্যাপসুলেটেড অর্গানিজম। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস, শুধু ওটাতে মারা যাবে তা না, কিন্তু ইউজুয়ালি সাধারণত স্ট্রেপ্টোকক্কাল নিউমোনি এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা যেগুলো ক্যাপসুলেটেড অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হলে মারা যায় সাধারণত। কারণ হলো ওর এগেনস্টে কোনো রিসিপ্ট মানে কি বলে অ্যান্টিবডি থাকে না, মেমোরিও থাকে না, শর্ট লিভ। কিন্তু ওই জন্য তাদের 6 মাস পর পর ভ্যাকসিন দিতে হয়, নিউমোকক্কাল ভ্যাকসিন। এখন অবশ্য কনজুগেট ভ্যাকসিন আসার ফলে এই সমস্যাটা কমে গেছে, ঠিক আছে? এটুকু জেনে রাখো। আর ওটা পরে, ওটা একটু ডিপ কোশ্চিন, কিভাবে হয় দরকার হলে আমি ছবি দিয়ে একদিন দেখিয়ে দিব যে স্প্লিনের কি রোল, ঠিক আছে? পরে ওইটা। আচ্ছা, তাহলে আমরা টি ডিপেন্ডেন্ট এবং টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ডিফারেন্স জানলাম, এবং টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন why it only produces immunoglobulin M, why it cannot produce immunoglobulin G and other antibodies. Because interleukin 4, interleukin 6, interleukin 10 are needed to class switch from IgM to other antibodies. এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় ধরা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু অন্যটাতে যাই। এখানে এটা ছিল না, আবার না, আবার ঝামেলা হয়ে যাবে না তো? কোথায় দিয়ে তারপরে লেখা, আচ্ছা অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা এবার একটু এমএইচসি একটু আলাপ করে নিই। নেক্সট ক্লাসে কিন্তু এমএইচসিটা ভালো করে কিভাবে এরকম না ওটি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখা যায় না, শোনা যায়? জি স্যার, জি স্যার। এমএইচসি, এমএইচসি, হ্যাঁ মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এর পুরো নামটা কি? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, ঠিক আছে? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এটাকে সংক্ষেপে বলা হয় এমএইচসি। আগে বলা হতো এটাকে এইচএলএ, আগে বলা হতো এইচএলএ। এইচএলএ মানে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, আগে এটা বলা হতো। তাহলে আগে কি বলা হতো এটাকে? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এখনো কিন্তু আমরা এই টার্মটা ইউজ করি। যেমন যখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে যাই বা লিভার ট্রান্সপ্লান্ট করতে যাই, তখন আমরা বলি কিন্তু এইচএলএ টাইপিং। হ্যাঁ, আসলে দুইটা কিন্তু সিনোনিমাস, একটু ডিফারেন্স আছে, আমি পরে বলবো এগুলা। তাহলে এমএইচসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স
এটা আগে বলা হতো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এটা হলো এখনো আমরা এটা ইউজ করি, যেমন এই সেলের টাইপিং কিন্তু আমরা করি, তাই না? এই এমএইসি আমরা জানি, অলরেডি জেনে ফেলেছি, দুই ধরনের আছে, তাই না? এমএইসি 1, এমএসসি 2। এমএইসি 1 এটা আসলে এরকম, আর হলো এমএইসি 2। আর একটা আছে এমএইসি 3। হ্যাঁ, it usually does not take part in immune response. এমএইসি 3 ও একটা আছে। এটা সাধারণত কতগুলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট 2, কমপ্লিমেন্ট 4 এরকম, তারপর লিম্ফোটক্সিন, এগুলা কোড করে, এনকোড করে। তাহলে এমএসসি 1 এবং এমএসসি 2 এটা জিনটা কোথায় থাকে? শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। এমএসসি 1 এবং এমএসসি 2 এর এই জিনটা থাকে শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমএসসি 1 সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে একবার যদি আমরা মোটামুটি টার্মিনোলজি গুলো জেনে যাই এবং প্রথম দিকে সবকিছু অনেক কিছুই ওভারল্যাপ করবে একটার সাথে আরেকটা, যখন কয়েকটা ক্লাস হয়ে যাবে 7-8টা, তখন দেখবা যে এই কথাগুলো আগে কখনো না কখনো আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু জানি, এটা বারবার আসে এবং বারবার আমরা বলবো এই জন্য যে এটা যেন তোমাদের মনের মধ্যে একদম মানে সলিডলি গেঁথে যায়, এটাই। আমরা জানি যে এমআইসি 1 কোন কোন সেল, কোন কোন অ্যান্টিজেন দ্বারা এমআইসি 1 সাধারণত প্রেজেন্ট করে। একটা হলো ভাইরাল অ্যান্টিজেন, আর একটা হলো টিউমার অ্যান্টিজেন। ভাইরাল অ্যান্টিজেন আর হলো টিউমার অ্যান্টিজেন। কেন? কে বলতে পারবে? আমি কিন্তু বলেছিলাম একটা ক্লাসে, মনে আছে কিনা বলো? জি স্যার। বলো। কারণ এটা যেগুলো বডিতে থেকে আসে না। হ্যাঁ, বলো। এগুলো বডিতে প্রোডিউস হয়, অ্যান্টিজেনগুলো বাইরে থেকে আসে না, বাইরে থেকে আসে। ইন্ট্রাসেলুলারলি প্রোডিউস হয়। হ্যাঁ, লাস্টে যেটা বলেছে সেটা ঠিক, বডিতে প্রডিউস তো সবই হবে। এটা হলো যে একটা সেলের মধ্যে যদি অ্যান্টিজেনটা প্রডিউস হয়, একটা সেলই, এবং ওই সেলটাই যদি অ্যান্টিজেন প্রেজেন্ট করে, তাহলে এটা ইট উইল বি প্রেজেন্টেড অ্যালং উইথ এমএসসি 1 molecule. কিন্তু if the antigen enters the cell from outside, processed within the cell, and the same antigen is presented on the surface by the same cell, it will be with MSC 2 antigen. যেমন একটা ব্যাকটেরিয়া যদি একটা সেলকে ইনফেক্ট করে, তাহলে ব্যাকটেরিয়া বাইরে ছিল, সেলের মধ্যে ঢুকে গেল, ঢোকার পরে আবার ওই অ্যান্টিজেনটা প্রসেস হয়ে একটা পার্ট প্রেজেন্ট করলো, এটা কিন্তু MSC 2 দ্বারা। একটা ভাইরাস অ্যান্টিজেন, ভাইরাস কিন্তু ঢুকলো ভিতরে, ঢোকার পরে ভাইরাস সেলের নিজস্ব মেশিনারি ইউজ করে সে অ্যান্টিজেন প্রডিউস করে ইনসাইড দ্য হোস্ট সেল। ওই সেলের তখন অ্যান্টিজেনটা যদি আবার ওই সেম সেল প্রেজেন্ট করে অন দি সারফেস অফ দ্যাট সেল, ইনফেক্টেড সেল, তখন এটা এমএসসি 1 দ্বারা প্রেজেন্ট করবে। তাহলে যেটা বলেছিল যে ইফ দ্য অ্যান্টিজেন, হ্যাঁ বলছি একটা মনে রাখবা যে যেমন টিউমার সেল, তাই না? আগে তো টিউমার ছিল না, ওই টিউমার সেলের মধ্যে অ্যান্টিজেন, টিউমার অ্যান্টিজেন গুলো প্রডিউস হয়েছে, ওইটারই একটা অ্যান্টিজেন টিউমার সেলের সারফেসে প্রেজেন্ট হচ্ছে। তাহলে ওই অ্যান্টিজেনটা কোথায় তৈরি হলো? ওই সেলের মধ্যেই, তাই না? তারপরে ওটা প্রেজেন্ট করলো, এটা হবে এমএসসি 1 দ্বারা। মানে intracellularly produced antigens are presented along with MSC 1 molecule. আর extracellularly antigen মানে the antigen which was initially extracellular, it enters inside cell like bacteria, and then part of the antigen is presented on the surface of the cell.
তখন হবে এটা অ্যালং উইথ MHC2 মলিকিউল। যেমন একটা সেলের তো ব্যাকটেরিয়ার মধ্যে মানে ব্যাকটেরিয়া তো সেলের মধ্যে থাকে না, একটা ব্যাকটেরিয়া যেতে হয় সেলকে ইনফেক্ট করতে হয়, তাই না? তারপরে ওই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটাকে আবার একটু প্রসেস করে আবার প্রেজেন্ট করে ব্যাকটেরিয়াল সেলের সারফেসে, তখন MHC2 দ্বারা। কিন্তু একটা টিউমার সেল ও তো বাইরে কিছু ছিল না, ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে টিউমার অ্যান্টিজেন হয়ে গেছে, ওইটা যখন ওই টিউমার সেলের অ্যান্টিজেনের প্রেজেন্ট করবে তখন MHC1 দ্বারা। তাহলে if the antigen is produced intracellularly and if it is presented, it will be along with MHC1 molecule. If the antigen remains outside and it enters inside the cell and processed antigen is presented on the surface of that cell, it will be along with MHC2 molecule. এটা বোঝা গেছে? জি স্যার। মানে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন ঢোকে ওটা যদি আবার প্রেজেন্ট করে এটা MHC2 দ্বারা, আর যদি ভিতরেই অ্যান্টিজেনটা তৈরি হয়, বাইরে ছিল না ভিতরেই তৈরি হয়, সেটা যদি প্রেজেন্ট করে এটা হলো MHC1 দ্বারা। এক্সাম্পল হলো ভাইরাল অ্যান্টিজেন, টিউমার অ্যান্টিজেন এগুলা। এবং যখনই MHC1 দ্বারা প্রেজেন্ট করবে তখনই ইট উইল বি রিকগনাইজড বাই সাইটোটক্সিক T CD8 positive. হ্যাঁ, আর MHC1 দ্বারা যদি রিকগনাইজ করে তাহলে এটা হবে MHC2 দ্বারা হলে হেল্পার টি সেল। ঠিক আছে, তাহলে এটাই এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে এগুলো কিন্তু সব কাজে লাগবে, হ্যাঁ এগুলো সব কাজে লাগবে এই নলেজ গুলা। নেক্সট ক্লাসে কমপ্লিমেন্ট, ঠিক আছে, অথবা অ্যান্টিবডি। আগে কমপ্লিমেন্ট হতে পারে, আগে অ্যান্টিবডি হতে পারে, আমি দেখি কোনটা আগে বললে ভালো হয়। ঠিক আছে, অ্যান্টিবডি বলি তাহলে। অ্যান্টিবডি স্ট্রাকচার, অ্যান্টিবডি ফাংশন কোনটা, এগুলো তোমরা একটু পড়ে নাও। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিনস স্ট্রাকচার ফাংশন, এই যে ইমিউনোগ্লোবুলিন IgG IgM এগুলো আমরা বলছি, দেখি নেক্সট ক্লাসে এগুলো আমরা আগে আলাপ করে নিই। ঠিক আছে, জি স্যার। রোল নাম্বার কত জন? 86 আসছে নাকি? 74 এর 73 এর সরি 74, তোমরা 75 না ব্যাচ? জি স্যার। জি স্যার। 74 এর 86, রোল নাম্বার 6 কই? আচ্ছা ঠিক আছে, মাকসুদুল 179 প্রেজেন্ট স্যার। মাকসুদ প্রেজেন্ট স্যার। আচ্ছা তুমি বলো দেখি MHC, আচ্ছা MHC কত ধরনের, কয় রকম আছে স্যার MHC? মেইনলি 2 ধরনের, আসলে 3 ধরনের। মেইনলি 2 ধরনের, আসলে 3 ধরনের। আচ্ছা ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনটা কোনটা? স্যার মেইনলি 3টা স্যার, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, আর হচ্ছে স্যার বি লিম্ফোসাইট। প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এগুলো, জি স্যার। না? আর জি স্যার। নন প্রফেশনাল আছে কিন্তু, বলেছে অনেক সেল আছে, এই যে ভাইরাস ইনফেক্টেড সেল, তারপর টিউমার সেল, তারপরে এন্ডোথেলিয়াম, এরাও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট করে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এগুলা। ঠিক আছে, আরেকটা বলো দেখি এইবার। জিনিয়া জান্নাত জি স্যার। অনন্যা, ও তুমি জি, স্যার। বলছিলা কথা না, অনেকবার কথা বলছো না তুমি? জি স্যার। আর কই, আর কি আছে? হ্যাঁ, আরেকটাকে একটু কথা বলার চেষ্টা করো দেখি, আরেকজন এখানে তো দেখা যায় না। রোল নাম্বার 100 আছো নাকি? ফরেনার কি আছে? ইজ দেয়ার এনি ফরেনার, ফরেন স্টুডেন্ট? Is there any foreign student? Respond. No student? No foreigner attended today? এই নাই নাকি কোনো ফরেনার? দেখো তো,
জিনিয়া জান্নাত বলো, দেখো আছে ফরেনার জি কেউ আছে স্যার। কিনা, ফরেনার কেউ আছে কিনা ইয়েতে লিংকে জি স্যার দেখছি। দেখে জানাও। স্যার নার্মাথা রোল 212। কোন দেশি? Roll number 212. Are you present? Yes, sir. 212. Yes, sir. Present. Have you understood what I have said already? Yes, sir. Understood. Can you follow me? Yes, sir. Yes. What are the types of antigen? Can you tell me? Types of antigen? Okay. So, see you in next class. Bye. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। Walaikum salam.